প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের আমাদের দ্বিতীয় পত্র জনসংখ্যা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ক্লাসটি দেখবে। তো প্রথমেই আমরা জনসংখ্যার বর্তমানে বৃদ্ধির হার কত সেটা আমরা দেখে নেই। 1.22 অর্থাৎ % বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার, এবং বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় 17,57,00,000, যেটা ইউএনএফপি এর বর্তমান জরিপে। বাংলাদেশে বর্তমানে জনসংখ্যার ঘনত্ব 1171। তোমরা একটু নোট ডাউন করে নাও। আমরা কিছু ইমেজ দেখতে পাচ্ছি জনসংখ্যার। আমাদের এই জনসংখ্যার পরিমাপ কিভাবে পরিমাপ করা হয় আমরা একটু দেখে নেই। অর্থাৎ যে পদ্ধতি বা প্রক্রিয়ার সাহায্যে কোনো দেশ বা স্থানের বসবাসকারী লোকদের সংখ্যা বা পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকেই জনসংখ্যার পরিমাপক বলা হয়। যদি তোমাদের সাধারণত জ্ঞানমূলক কোশ্চেন আসে যে জনসংখ্যার পরিমাপ কি, তাহলে আমরা ক্লিয়ার। অর্থাৎ যে পদ্ধতি বা প্রক্রিয়ার সাহায্যে কোনো দেশ বা স্থানের বসবাসকারী লোকদের সংখ্যা বা পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে জনসংখ্যার পরিমাপক বলা হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট বছরে কোনো দেশের সমগ্র জনসংখ্যার বা উক্ত এলাকার মানুষের জন্ম, মৃত্যু, বিবাহ, বয়স, লিঙ্গ, পেশা, ধর্ম, স্থানান্তর এবং কর্মশক্তির হার, জাতীয়তা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করে সাজিয়ে হিসাব করাকেই উক্ত দেশের বা স্থানের ওই সময়ের জনসংখ্যা পরিমাপক বলা হয়। ক্লিয়ার? তাহলে এই জনসংখ্যা পরিমাপের 3টি পদ্ধতি রয়েছে। আমরা একটু দেখে নেই কি কি 3টি পদ্ধতি। এক হলো আদমশুমারি, 2 হলো আমাদের নিবন্ধীকরণ, 3 হলো নমুনা জরিপ। তাহলে জনসংখ্যা পরিমাপের কয়টি পদ্ধতি? 3টি। এক আদমশুমারি, নিবন্ধীকরণ, নমুনা জরিপ। তাহলে আদমশুমারি কি আমরা একটু দেখে নেই। অর্থাৎ আদমশুমারি জরিপ কিভাবে করা হয়? কোনো নির্দিষ্ট দেশের বা স্থানের একটি নির্দিষ্ট সময়ের সকল ব্যক্তির আর্থিক ও সামাজিক তথ্যাদি সংগ্রহ, সংকলন এবং প্রকাশনার সামগ্রিক প্রক্রিয়াকে আদমশুমারি বলে। কি বলছে যে কোনো নির্দিষ্ট দেশের বা স্থানের একটি নির্দিষ্ট সময়ের সকল ব্যক্তির আর্থিক ও সামাজিক তথ্যাদি সংগ্রহ, সংকলন এবং প্রকাশনার সামগ্রিক প্রক্রিয়াকে আদমশুমারি বলে। ক্লিয়ার? বাংলাদেশে প্রতি 10 বছর পর পর আদমশুমারি পরিচালিত হয়। স্বাধীনতার পর 1974 সাল থেকে 2022 সাল পর্যন্ত মোট 6 বার আদমশুমারি পরিচালিত হয়েছে। আমরা একটু লেখচিত্রের মাধ্যমে দেখে নিই। নিবন্ধীকরণটা কি আমরা একটু দেখি।
যে 1836 সালে নিবন্ধীকরণ পদ্ধতি সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হয়। 1948 সালে সুইডেনে জনসংখ্যার রেকর্ড লিপিবদ্ধ করার আইন পাস করা হয়। 1946 সালে আমেরিকায় প্রয়োজনীয় পরিসংখ্যান কার্যালয় স্থাপন করা হয়। জন্ম, মৃত্যু, মৃতজাত শিশু, বিবাহ, বিচ্ছেদ, বিপত্তি, পৃথকবাস ইত্যাদি ঘটনা নথিবদ্ধকরণের রীতিকে নিবন্ধীকরণ বলে। ক্লিয়ার? তাহলে নিবন্ধন কাকে বলে আমরা একটু ক্লিয়ার হলাম। তোমরা একটু নোট ডাউন করে নাও। তাহলে নমুনা জরিপটা কি আমরা একটু দেখি। যে সকল জনসংখ্যার তথ্য সংগ্রহ না করে যদি তাদের মধ্যে হতে কিছু সংখ্যক ব্যক্তি সম্পর্কে অর্থাৎ তথ্য সংগ্রহ করে সকল ব্যক্তি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয় তবে তাকে নমুনা জরিপ বলে। ক্লিয়ার? অনেক জনসংখ্যা দেখা যাচ্ছে এখান থেকে কতিপয় কিছু সংখ্যক ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করে সকল ব্যক্তি সম্পর্কে একটি সিদ্ধান্ত নেওয়া যায়। জনসংখ্যার ঘনত্বটা আমরা একটু দেখি। যে কোনো এলাকা বা কোনো দেশের প্রতি বর্গ মাইল বা প্রতি বর্গ কিলোমিটার যে পরিমাণ লোক বসবাস করে তাকে উক্ত এলাকার বা দেশের জনসংখ্যার ঘনত্ব বলে। তোমাদের পরীক্ষা আসে অনেক সময় যে জনসংখ্যার ঘনত্ব কি। জনসংখ্যার ঘনত্বর সূত্রটা একটু লিখে নাও। যে কোনো দেশের মোট জনসংখ্যাকে ওই দেশের আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। কোনো দেশের মোট জনসংখ্যাকে ওই দেশের আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। একটু সূত্রটা দেখি। যে পপুলেশন ডেন্সিটি ইকুয়াল টোটাল পপুলেশন ভাগ টোটাল ল্যান্ড এরিয়া, অর্থাৎ মোট জনসংখ্যাকে মোট জমির পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটা হলো জনসংখ্যার ঘনত্ব। বাংলাদেশের জনসংখ্যার বেশি ঘনত্ব হওয়ার কারণ কি আমরা জানি একটু। এক হলো ভূপ্রকৃতি, ভূমির উর্বরতা, জলবায়ু, বৃষ্টিপাত, পয়েন্টগুলো একটু লিখে নাও। জীবনযাত্রার নিম্নমান, আয়তনের তুলনায় জনসংখ্যার বৃদ্ধির হার বেশি, জন্মহারের তুলনায় মৃত্যু হার কম, যাতায়াত ব্যবস্থার সুবিধা, নিরাপত্তা। জনসংখ্যার নির্ধারক সমূহ আমরা একটু দেখি। এক হলো জন্মহার, বার্থ রেট ইকুয়াল নাম্বার অফ বার্থ ভাগ টোটাল পপুলেশন ইন্টু 1000। অর্থাৎ জন্মহার বের করার একটা সূত্র। একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো। 2007 সালে 3250 বার্থ ইন এ সিটি উইথ পপুলেশন এত, অর্থাৎ 2,23,000 ধরে 3250 আমাদের জন্মহার তাহলে কত জন্মগ্রহণ করেছে। তাহলে মৃত্যু হারটা কিভাবে বের করা হয়? ডেথ রেট গ্রেড পার 1000 পিপল, অর্থাৎ নাম্বার অফ ডেথ ভাগ টোটাল পপুলেশন ইন্টু 1000। এই শুধু একটু মনে রাখবা, নাম্বার অফ ডেথ অর্থাৎ কত সংখ্যক মারা গেছে ভাগ টোটাল পপুলেশন মোট জনসংখ্যার ভিতরে ইন্টু দিবা 1000। নিট অভিবাসন মাইগ্রেশন। দেখো একটা পাত্র থেকে আরেকটা পাত্রে একটা মাছ চলে যাচ্ছে, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। মাইগ্রেশন কি জিনিসটা বোঝার চেষ্টা করো। অভিবাসন, এই অভিবাসনটা আবার দুই প্রকার, একটা হলো অভ্যন্তরীণ, একটা হলো আন্তর্জাতিক। এই আন্তর্জাতিককে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো বহির্গমন আর একটা হলো বহিরাগমন। তোমাদের কিন্তু পরীক্ষার সময় আসবে বহিরাগমন কি বহির্গমন কি, আমরা একটু
ক্লিয়ার হই। অভ্যন্তরীণ স্থানান্তর অর্থাৎ এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট বা এক দেশ থেকে অন্য দেশ, আন্তর্জাতিক মাইগ্রেশন। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রুলস, বিভিন্ন ভাবে যাওয়া যায় এক দেশ থেকে অন্য দেশে। নিট অভিবাসন, নিট অভিবাসনটা কি? একটি নির্দিষ্ট স্থান বা দেশে বহিরাগমন অর্থাৎ ইন মাইগ্রেশন এবং বহির্গমন আউট মাইগ্রেশন এর পার্থক্যকেই নেট মাইগ্রেশন বা নিট অভিবাসন বলে। Net calculating net migration, immigrants minus immigrants equal net migration. ভূপ্রকৃতি, জলবায়ু, জন্মহারের তুলনায় মৃত্যু হার কম, সমাজ ব্যবস্থা, উপযুক্ত শিক্ষার প্রসার, কুসংস্কার, বাল্যবিবাহ বা বহুবিবাহ, জীবনযাত্রার মান, খাদ্যাভ্যাস, চিত্ত বিনোদনের সুযোগ। পয়েন্টগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখো। পুত্র সন্তানের প্রত্যাশা। তো ধন্যবাদ আজকের ক্লাসে তোমাদেরকে দেখার জন্য। পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি তোমরা দেখবে। ধন্যবাদ সকলকে।